সাবস্ক্রাইব টু অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল, লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট করুন। ভৈরব দিয়াছে তালি, আরে মহানন্দে নাচে কালী, আর মন্দিরায় টুমু টুমু বাইজাছে সারিন্দা গোমা। দেখো কার মাইয়া রনে নাচে ল্যাংটা, একবার বাম হাত তুলিয়া দাও ঘুমটা গো, একবার বাম হাত তুলিয়া দাও ঘুমটা গো। দেখো কার মাইয়া রনে নাচে ল্যাংটা, ও দেখো কার মাইয়া রনে নাচে ল্যাংটা। নমস্কার, আমি ঋষি। আসলে জীবনের সবচাইতে কঠিন যে প্রশ্ন সেটা হলো নিজের সম্পর্কে কিছু বলা। আমরা যারা লোকগান করি আমরা সব সময় বলি যে নিজেকে চিনতে একটা জীবন হয়তো পেরিয়ে যায়। একটা জীবন কেন, মানুষের প্রচুর জীবন হয়তো তাকে পেরোতে হয় নিজেকে চেনার জন্য বা নিজের সম্পর্কে কিছু বলার জন্য। আর সেখানে দাঁড়িয়ে নিজের সম্পর্কে কিছু বলা খুব কঠিন ব্যাপার, অন্তত আমার কাছে। তবু আমি এটা বলবো যে যদি ঋষিকে চিনতে হয়, ঋষির সম্পর্কে কিছু বলতে হয়, তাহলে যে জিনিসগুলো জানতে হবে সেটা হলো ঋষি মানেই প্রচুর গান, ঋষি মানে প্রচুর গল্প, আড্ডা, খাওয়া দাওয়া যেটা মূল, আর হচ্ছে ঘুরে বেড়ানো। এইটাই হলো ঋষি। আমার জন্মস্থান মালদা জেলা, যেটি একটি ঐতিহাসিক স্থান অবশ্যই, কারণ একসময় বাংলার রাজধানী ছিল গৌড়, একটি ঐতিহাসিক স্থান যেটা মালদাতেই অবস্থিত। এই মালদাতে আমি জন্মগ্রহণ করেছি, সেখানে আমি বেড়ে উঠেছি, মাঠে ঘাটে ঘুরে বেরিয়েছি, প্রচুর গান শুনেছি, গান শিখেছি। এবং মালদার যে দুটি জিনিস অনেকের পছন্দ, বলা চলে প্রত্যেকের পছন্দ, সেটা কিন্তু আমারও বড্ড পছন্দ। এক নম্বর গম্ভীরা গান, গম্ভীরা পালা, আর দ্বিতীয় হলো মালদার আম। আমাদের যৌথ পরিবার, একদম ছোটবেলা থেকে দেখেছি বাবা, কাকা, পিসি সকলে মিলে একসাথে হইচই করে আছে। এবং আমরা যারা পরবর্তী প্রজন্মের, আমরা ভাই বোনেরা, আমরাও কিন্তু প্রত্যেকে একসাথে বেড়ে উঠেছি একই রকম ভাবে। অর্থাৎ আমি, আমার বড়দা, আমার বড়দি, আমার ছোটদি, আমার ছোট ভাই, আমার ছোট বোন, আমার দিদি, আমরা প্রত্যেকে, আমরা বাড়িতে 7 ভাই বোন ছিলাম যারা একসঙ্গে থাকতাম, সবাই মিলে সব সময় একসঙ্গে হইচই করতাম, খেতে বসতাম, প্রত্যেকে একসঙ্গে খেলতে যেতাম। তো আমরা ছোটবেলা থেকে দেখেছি সবাই মিলে একসঙ্গে কিভাবে থাকতে হয়, যে কারণে আমাদের কলকাতা আসার পর আমার বড্ড অসুবিধা হয়েছিল প্রথম, কারণ আমি এইভাবে একা একা থাকতে একদম অভ্যস্ত ছিলাম না কখনোই, কোনোদিনও। আমার সবসময় চারপাশে একটু বেশি লোক চাই, বেশি আনন্দ চাই, বেশি আড্ডা চাই, গল্প চাই, বেশি গান চাই। আমাদের এই গ্রাম বাংলার
এবং মূলত বাংলার বলা চলে। এই বাংলার প্রত্যেকটি লোকশিল্পীকে আমি আমার নিজের গুরু মনে করি। আমি মনে করি এদের প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু শেখা আছে, এবং যারা একদম লোকায়ত শিল্পী, যারা গ্রামে থেকে গ্রামে বড় হয়ে লোকগান গান, তারা প্রত্যেকে আমার গুরু। একজন চাষি যিনি ভালো গান গান, তিনি আমার গুরু। একজন যিনি বৈঠা বান নৌকার, তিনি আমার গুরু। একজন মাঝি, তিনি আমার গুরু। যে ধান বায়, সেও আমার গুরু। যে ছাদ পেটাই করে, সেও আমার গুরু। তবু আলাদা করে যদি বলতে হয় যে আমি কাদের কাছ থেকে মূলত শিখেছি বা প্রচুর, আমি তো বলি এগুলোকে ধন সম্পত্তি, আমাদের গ্রাম বাংলার ধন সম্পত্তি বলি আমি এগুলোকে, আমাদের গানকে, বাংলার লোকগানকে। কারণ এই জিনিস হারিয়ে গেলে আর পাওয়া যাবে না। তো সেই ধন সম্পত্তি আমি যাদের কাছ থেকে পেয়েছি মূলত তারা হলেন আমার গ্রাম বাংলার এক দাদু বৈদ্যনাথ ব্যানার্জি, জ্যাঠামশাই ডক্টর আর্য চৌধুরী, আমার পিসি পুরবী পিসি, এবং আমি যাকে মনে প্রাণে গুরু মনে করি, প্রকৃত গুরু মনে করি আমার, তিনি অবশ্যই কালিকা প্রসাদ ভট্টাচার্য। আমি যে অঞ্চলে বড় হয়ে উঠেছি, অর্থাৎ মালদা জেলার চাঁচল বলে একটা ছোট্ট জায়গা রয়েছে, এই অঞ্চলের একটা মাহাত্ম্য হলো, মালদা জেলার যেটা মাহাত্ম্য, অর্থাৎ গম্ভীরা গান, গম্ভীরা পালা। একদম ছোটবেলা থেকে আমি দেখেছি যে আমাদের বাড়ির উঠোনে গম্ভীরা গানের পালা হতো। আমাদের দাদু তিনি গম্ভীরা করতেন, বাবা গম্ভীরা করতেন, আমার দাদা, আমাদের বড়দা, তিনিও গম্ভীরা করতেন। মুড়ি হায় রে হায়, কি করি উপায়, পটলার বাড়ি খাইলো যে গঙ্গায়, পটলা গেল জন খাটতে বেটাদের মুখে দিবে ভাত, পটলা গেছে জন খাটতে বেটাদের মুখে দিবে ভাত, পটলার বাড়ি জলের তলে মাথায় পড়লো হাত। মুড়ি হায় রে হায়, কি করি উপায়, মুড়ি হায় রে হায়, কি করি উপায়, এখন বাঁচা হলো দায়, মুড়ি হায় রে হায়। পটলা, ও পটলা, পটলা রে হু, অত চেঁচাচ্ছিস কেন? অত ভুগছিস কেন? আমি কি পাখি যে ডাকলে ভট করে চলে আসবো? তোর বাড়ি গঙ্গায় খায় নিলে? হ্যাঁ, খাই নিলে? হ্যাঁ সব খাই নিলে? হ্যাঁ, ঠিক মোর মতো। যে যত উপরে তার খিদা তত বেশি রে। আমাদের সব খায়ও তোর খিদা মেটে না? মিটবে না রে, মিটবে না, কোনোদিন মিটবে না। তো চ কাউকে ডাকি। কাকে ডাকবি রে? ওই আমাদের মাথায় যে ধরে ছাতা, চল তারেই ডাকি। ডাকি। শিব হে, এভাবে ডাকলে আসবে না বে। কিভাবে ডাকবি রে? এভাবে ডাক। না না রে। না না হে। ওটা কানে লাগছে বে, তুই সামনে আয়। না না হে, না না হে, না না হে। চলে তো আলো, যা জজ করে। জজ করে আয় কি বে? আবে ভালো করে দেখা যেটা আসল না নকল। ওটা জজ করে আইবে না, জাজ করে আয়। একই হলো, একই হলো। যা দেখাই। আরে 4.5 বছর আগে যে নানাকে দেখেছিলাম, এ নানা সে নয়। তবে কে বে? বুকটা অনেক শুকায় গেছে। হওয়াই পারে।
বেশি খা পেটের অসুখে শুকায় গেছে। চল দুজনে দেখে আসি। আচ্ছা ওহে ববম ভোলা আয়া সিদ্ধি ঘোলা আর দেশের হালচাল গুলা দেখলা না? দিনে দিনে দেশ হলো স্বাস্থ্যহীন আর তুমি দেখা শুই না পয়সা পাচ্ছ নিন। এই অসময় আমাকে ডাকলে কিসের জন্য বল? আচ্ছা না না তুমি কও ওই অত উঁচু মনুমেন্টে চড়ে ও তুমি কি কিছুই দেখতে পাচ্ছ না? মনুমেন্ট কি বে? আবে যেখানে বসে নানারা আমাদের কথা ভাবে রে। ওটা মনুমেন্ট নয়, এটা পার্লামেন্ট। ওই একই হলো একই হলো। আচ্ছা না না তুমি কও এই যে বছর বছর গঙ্গার ভাঙনে আমাদের বাড়িগুলা গিলে নিছে, তো তার দিকে তোমার কোনো নজর নাই? ওই নিয়ে তো মিটিং করছিলাম বসে, তোরাই তো রেখে দিবি। ও না না চোখের শাটার খোলো, না না চোখের শাটার খোলো। আরে নেশায় তো তোমারই হলে তোমারটাই তোলো। না না চোখের শাটার খোলো, না না চোখের শাটার খোলো। চোখের শাটার খোলো, না না চোখের শাটার খোলো। তো একদম ছোটবেলা থেকে এটা দেখে আসা গম্ভীরা গান, গম্ভীরা পালা, এটা কিভাবে হয়, এতজন মানুষ একসঙ্গে আনন্দ করতে করতে কিভাবে কাজ করে যাচ্ছে। তো এটা দেখতে দেখতে না মানে আমি এটা বলতে পারবো না যে আমি কেন লোকগানের প্রতি আকৃষ্ট কবে হয়েছি, এটা বলা খুব শক্ত বিষয়। আসলে আমাকে মনে হয় আলাদা করে আকৃষ্ট হতে হয়নি, আমি হয়তো ওই জিনিসটা নিয়ে জন্মেছিলাম, ওই গম্ভীরা পরিবারে জন্মেছিলাম, গম্ভীরা দেখতে দেখতে বড় হয়েছি, গম্ভীরা শুনে বড় হয়েছি। আর আমি জানি না হঠাৎ করে কবে থেকে নিজে গম্ভীরা গাওয়া শুরু করে ফেলেছি। তো এইটা হলো আমার মূলত লোকগানের প্রতি প্রথম আকৃষ্ট হওয়া, সেটা হলো গম্ভীরা গানকে দেখে, গম্ভীরা পালাকে দেখে। আমাদের বাড়িতে আমার নিজস্ব একটি নাটকের দল আছে, আমরা করি নাটক, এখনও সেই দলটি আছে বাচ্চাদেরকে নিয়ে আমার। আর ওইগুলো ছোটোবেলা থেকে সে দেখতো। বাড়ির উঠোনে ব্যানার্জি কাকু মানে ওর সেই মিষ্টি দাদু বলতো ওরা, গম্ভীরা গান হতো। গম্ভীরা গানে বিভিন্ন রকম জায়গায় গ্রামে ঘুরে ঘুরে আমরা সেই পালাগুলো করতাম। এগুলো দেখে দেখে মোটামুটি ঋষির বড় হওয়া। তারপর থেকে তো ঋষি গান শেখা শুরু করলো, একসাথে গান আর একদিকে নাটক, এর দুটোই পাশাপাশি ও একসঙ্গেই চালাতো। যখন যেখানে যেরকমভাবে দরকার পড়তো ওকে আমরা নাটকে নিয়ে নিতাম। এই করতে করতে যখন একটুখানি বড় হলো, এই ক্লাস 6, 7 যখন ও উঠলো, তখন ওকে নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতাম নাটক করানোর জন্য। আমাদের একটি সোশ্যাল অর্গানাইজেশন আছে, আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে থাকি ড্রামার মাধ্যমে, বিভিন্ন রকম ড্রামা, গম্ভীরা বা আরও, যেহেতু মালদার খুব টপ ফর্ম গম্ভীরা, সেই জন্য ওইটা নিয়ে আমরা তখন ওকে নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতাম। গ্রামে গ্রামে ও গান গেয়ে বেড়াতো, যেহেতু একটু গানটা জানতো। আর লোকদেরকে জড়ো করার জন্য গ্রামে ও যার কাছে গান শিখেছিল ছোটোবেলায়, মিহির গোস্বামী, সে ঢোল বাজাতো। আমাদের সমবয়সী আর ঋষি একটু গান গাইতো, তাতে হতো কি গ্রামের লোকজনগুলো জড়ো হয়ে যেত। গানটার জন্যই ওকে আমরা স্পেশালি নাটকে নিতাম, যে ও গানটা গাইবে, ওর মাস্টারমশাই ঢোল বাজাবে, লোকজন জড়ো হয়ে যাবে, আমরা আমাদের কথাগুলো, যে সমস্ত অ্যাওয়ারনেস কথাবার্তাগুলো আমরা বলি, সেগুলো বলে আমরা বেরিয়ে যেতাম। ওই সময় থেকেই ওর গানের প্রতি খুব আগ্রহ ছিল এবং গান গাইতো। বিভিন্ন জায়গায় ও কম্পিটিশনেও অ্যাটেন্ড করতো, প্রচুর পুরস্কারও পেয়েছে। আমি প্রথম কবে মঞ্চে উঠেছিলাম এইটা বলা খুব শক্ত বিষয় একটি, কারণ আমার সত্যি সেই সম্পর্কে কোনো ধারণা নেই। আমি বড্ড ছোট ছিলাম সেই সময়কার কথা। এটা মা বলেন একটা কথা যেটা আমি শুনি সব সময়, আমার হয়তো প্রথম মঞ্চে ওঠা সেটা হলো হামাগুড়ি দিয়ে। ও ছোট থেকে ওর গানের প্রতি খুব ঝোঁক ছিল, স্পেশালি গানের প্রতি। আর আমাদের তো গ্রামে থাকি, আমাদের গ্রাম্য সম্পর্কে কাকা জ্যাঠা এইভাবেই আমরা প্রতিবেশীদেরকে ডেকে থাকি। তো আমার ওখানে একজন ব্যানার্জি কাকু ছিলেন, উনি গান গাইতেন, লোকগান গাইতেন। তো উনি যখন গান গাইতেন তখন সবসময় উনি ঋষিকেও ছোটোবেলা থেকে, ও তখন হাঁটা শেখেনি, উনি কোলে বসিয়ে নিয়ে হারমোনিয়াম বাজিয়ে বাজিয়ে গান গাইতেন। তারপরে যখন ও হামাগুড়ি দিতে শিখলো, ব্যানার্জি কাকু যখন কোনো মঞ্চে গান গাইছেন, ও হামাগুড়ি দিয়ে ব্যানার্জি কাকুর কাছে চলে যেত।
অভিয়ানজি ওকে ডেকে নিয়ে কোলে বসে হয়তো মঞ্চে উনি গান গেয়ে যাচ্ছেন। এই করে করে ওর একটা ন্যাক তৈরি হয়ে গেল। আমি কখনো কিন্তু ঘাবড়াতাম না একটা মাত্র কারণে, কারণ আমি ভাবতাম আমি খুব আনন্দ করতে মঞ্চে উঠছি। আমি যে গান গাইছি এটা আমার বড্ড আনন্দ, আমার আনন্দের একটা বহিঃপ্রকাশ হতো মঞ্চে উঠে। আমার দুজন মানুষের সান্নিধ্যে আসার বড্ড শখ ছিল, সেটা হয়ে ওঠেনি, কিন্তু আমি যদি তাদের পেতাম আমি হয়তো ছাড়তাম না তাদেরকে। এক নম্বর অবশ্যই যার নাম বলবো, সিলেট অঞ্চলের মানুষ ছিলেন বাউল শাহ আব্দুল করিম। ওনার গান, ওনার তত্ত্ব, ওনার দর্শন আমার বড্ড বেশি প্রিয়, বড্ড কাছের। এবং আরেকজন মানুষ, তাকেও আমি কাছে পাইনি, তিনি হলেন বাংলাদেশেরই বারি সিদ্দিকী, যার গান আমাকে খুব প্রভাবিত করে। আমি তার গান প্রচুর শুনেছি, প্রচুর শুনি এখনো পর্যন্ত। তো ওনার সান্নিধ্যে আসার আমার বড্ড শখ ছিল, কিন্তু ঠিকঠাক হয়ে ওঠেন। আমার না জীবনের কোনো উচ্চাকাঙ্ক্ষাই ছিল না বললে হয়তো ভুল হবে, এখনো নেই। কারণ আমি একদম ছোটবেলায় যখন কেউ জিজ্ঞেস করতো আমায় যে তুমি বড় হয়ে কি হবে, তোমার কি হওয়ার ইচ্ছা, তা আমি একদম যখন ছোট ছিলাম আমার একটাই উত্তর ছিল যে আমি না বড় হয়ে ভিখারি হব। এবং আমি একবার করেও ছিলাম। আমি বাড়ি থেকে একবার একটা থালা নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ির বাইরে, দোকানে গিয়ে আমি ভিক্ষা চাইছিলাম, এবং সেটা আমার বাড়ির লোকজন দেখতে পায়। তারা তখন একদম বাড়িতে নিয়ে এসে বেশ আচ্ছা করে সুন্দর করে আপ্যায়ন করলো আমাকে, বেশ আরামদায়ক আপ্যায়ন একটি। এবং আমি শুনলাম এবং তখন বুঝলাম যে না, এরা বাড়ি থেকে বড্ড আপত্তি এই বিষয়টাতে, আমাকে এরা ভিখারি হতে দেবে না বড় হয়ে। তো তখন আমি একটু চেঞ্জ হলাম, নিজে একটু আমার চিন্তাধারাকে পাল্টালাম, এবং তখন আমি ভাবলাম যে না চলো বড় হয়ে তাহলে আমি ড্রাইভার হব, আমি গাড়ি চালাবো, আমার পেছনে লোকজন বসে থাকবে, এটা আমার খুব আনন্দ, এটা আমার বহুদিনের শখ যে আমি ড্রাইভার হব। আমি রাত ভর গাড়ি চালাবো, দিনভর গাড়ি চালাবো, সারাদিন গাড়ি চালাবো, ড্রাইভার হব। এই ড্রাইভার শুনেও মনে হলো না আমার যে বাড়ির লোকজন খুব একটা তুষ্ট, তারা এই বিষয়টাকে মেনে নিতে পারলো না। তখন আমি আরেকটু চেঞ্জ করলাম নিজেকে, মানে আরেকটু উচ্চ স্তরে নিয়ে পৌঁছলাম নিজেকে নিয়ে। তখন আমি বললাম যে ঠিক আছে, ভিখারিও হব না, ড্রাইভারও হব না, আমি তাহলে একটা কাজ করি, আমি ট্রেনে গান গাইব। এটা অনেক বেশি প্রফিট, কারণ ট্রেনে বেশ অনেক কটা আমরা বলি কামরা থাকে। আমরা গ্রামে যখন ছিলাম আমরা বলতাম যে কামরা থাকে, কামরা অর্থাৎ বগি আর কি ট্রেনের। তো আমি যদি প্রত্যেক দিন মিনিমাম 30টা কামরাতে ঘুরতে পারি ট্রেনে, আর যদি আমাকে 30টা কামরা থেকে মোটামুটি 100 টাকা করে আমি নিতে পারি গান গেয়ে, তাহলে তো আমার প্রচুর টাকা ইনকাম করা হবে। আমি হিসেবটা তখন বাড়ির লোককে দিয়েছিলাম। এইভাবে হতে হতে তারা তো উচ্চ মাধ্যমিক পাশ করলো, গ্রামের স্কুলেই উচ্চ মাধ্যমিক পাশ করেছে। 12 পাস করার পর ওর পড়াশোনার তো ভেতরে ঝোঁকটা খুব কম। আমি বুঝলাম যে ওকে যদি আমি অন্য কোনো স্ট্রিমে দিই তাহলে ও পাস করতে পারবে না, 100% শিওর আমি ছিলাম গার্জিয়ান হিসেবে। সেই জন্য আমি ওকে সায়েন্সে ভর্তি করলাম, যে সায়েন্সে অন্তত কম পড়াশোনা করলেও যদি সঠিক কিছু করে তাহলে অন্তত পাস মার্কসটা তুলতে পারবে। তো আমি যখন ওকে সায়েন্সে ভর্তি করলাম, স্কুল টিচাররা বললেন ওটা নাকি আমার রং ডিসিশন, যে ওকে আমার সায়েন্সে দেওয়াটা ঠিক হয়নি। আর আমি তো মনে মনে ভাবছি যে সায়েন্স ছাড়াও কোনো কিছুতেই পাস করতে পারবে না। তো যাক, উচ্চ মাধ্যমিক পাস করে গেছে, মোটামুটি ভালোভাবেই পাস করেছে। তারপরে ওকে এনে এখানে আশুতোষ কলেজে সোশিওলজি অনার্সে ভর্তি করলাম। তো আমার যে ধারণাটা ছিল প্রথম কলেজ সম্পর্কে, সেটা মূলত শেখা বা জানাটা পুরোটাই হচ্ছে আমাদের বাংলা এবং হিন্দি চলচ্চিত্রে যেরকম ভাবে কলেজকে দেখানো হয়, যে কলেজটা ঠিক এই ধরনের হয়, এখানে ছেলে মেয়ে এরকম ভাবে আসে, এরকম ভাবে পড়াশোনা হয়, এরকম মজা হয়। তো ঠিক আমি যখন আসি, এটা ভারী মজাদার যে আমি যখন এসে প্রথম কলেজে গেলাম, কলেজটা দেখলাম, আশুতোষ কলেজে ঢুকলাম, ক্লাসে গেলাম, আমার ঠিক মনে হলো আমি একদম ছিটকে গেলাম।
আমি ঠিক ফিল্মে যেরকম দেখেছিলাম চলচ্চিত্রে যে কলেজ টলেজ যেমন হয়, এখানে তো ঠিক ওই রকম ব্যাপারটা নেই, ওই রকম তো কিছু দেখতে পাচ্ছি না। তার মধ্যে আমি ছোটবেলা থেকে পড়েছিলাম বয়েজ স্কুলে, আর যখন আমি কলেজে এসেছি আমি দেখেছি যে আমাদের ক্লাসে মাত্র 3 জন আমরা ছেলে ছিলাম আমাদের সোশিওলজি ডিপার্টমেন্টে, আমাদের সেই বছরের ক্লাসে। আমি ঠিক একদম ছিটকে গেছিলাম যে আমি কোথায় এসে পড়লাম, কলকাতা শহরে। তার উপর আমি কিছু চিনতাম না সেই সময়। দাদা ঠিক বলে দিয়েছিল যে আমাদের বাড়ি থেকে, সন্তোষপুরের এই বাড়ি থেকে কোন কোন বাস যায় আমাদের কলেজের সামনে। আমি ঠিক কলেজে যাওয়ারও বেশ আধ ঘন্টা আগে, 45 মিনিট আগে এসে রাস্তায় দাঁড়িয়ে থাকতাম। ওই নম্বরের বাস কখন আসছে আমাকে ওইটাতেই উঠতে হবে, এবং সেটাতে যতই ভিড় থাকুক না কেন, যদি ঝুলে থেকে যেতে হয় তাই যেতে হবে, কিন্তু ওইটা বাইরে আমি কোনো বাসে উঠতে পারবো না, কারণ আমি আর কিছু চিনি না, আমি কিচ্ছুই জানি না। আমি আগে এটাও বুঝতাম না যে রাসবিহারী থেকে হাজরা ঠিক কত দূর। তো যখন কলেজে ওকে ভর্তি করলাম, আশুতোষ কলেজে সোশিওলজি অনার্স নিয়ে, তো আমি ভাবলাম ওকে এবার একটু গানের স্কুলে ভর্তি করি, যেহেতু ও গানটা গায়, ভালোবাসে। তো আমি ওকে বেঙ্গল মিউজিক কলেজে নিয়ে এলাম, সম্পূর্ণ কলেজটা ওকে ঘুরে দেখালাম, ঢাকুরিয়া এনে ঘুরে দেখালাম, দেখি বললাম চলো তুমি এখানে ভর্তি হও, ক্লাসিক শেখো, এটা ভালোভাবে তুমি শেখো এটা। আমি ফর্মটাও নিলাম, ও বলছে থাক এখন তুমি ফর্মটা নিও না, চলো বাড়ি যাই। তো বাড়িতে এলাম, তারপরে আমাকে বলছে আমি এখানে ভর্তি হবো না। আলাম কেন ভর্তি হবে না কেন? বলছে না আমি লোকগান শিখবো, যেহেতু ও ওই গ্রামে লোকগানটা গাইতো। ওই যে ব্যানার্জি কাকু বললাম, ও যাকে মিষ্টি দাদু বলতো, সেই মিষ্টি দাদু যেহেতু ওকে এই গানগুলো উনি শেখাতেন আর কি, দাদুর কোলে ছোটবেলা থেকে তো ওই গানগুলো শোনে আর এই গানগুলো শেখে। আমাকে বললো না আমি এখানে ভর্তি হবো না, তুই আমাকে লোকগানে, আমি লোকগান শিখবো। প্রত্যেকটা মানুষের জীবনে তো প্রেম আসে, প্রেম হয়, প্রত্যেকটা মানুষের বসন্তকাল হয়, এটা সত্যিই খুব স্বাভাবিক এবং এটা আমাদের প্রকৃতির নিয়ম, এটা হতেই হবে। কিন্তু এই প্রেমটাকে আমরা খুব মানে সংকীর্ণ করে ফেলি, আমরা খুব গণ্ডিবদ্ধ একটা জায়গার মধ্যে নিয়ে এসে ফেলে দিই প্রেমটাকে। এটা আমার খুব একটা পছন্দ নয়। আমার বহু জায়গায় এই প্রশ্নটা করা হয় আর কি, অনেকে প্রশ্ন করেন তুমি প্রেমে পড়েছো, প্রেম করো তুমি, মানে আমি তখন জিজ্ঞেস করি বাধ্য হয়ে যে মানে কোন প্রেমটার কথা বলা হচ্ছে, যে কোন প্রেমটার কথা তুমি আমাকে জানতে চাইছো, আমি সেই হিসেবে উত্তর দেব। কারণ আমি সত্যি প্রেমে পড়েছি, আমি প্রেমে আছি এই মুহূর্তে, আমি তো একদম প্রেমে ডগবগ অবস্থায় রয়েছি, কিন্তু সেটা আমার গানের সঙ্গে রয়েছি এবং আমার সৃষ্টিকর্তার সঙ্গে রয়েছি, আমার আধ্যাত্মিকতার সঙ্গে রয়েছি, প্রেমে অবশ্যই রয়েছি। প্রত্যেকটা মানুষের জীবনে প্রেম থাকে এবং প্রত্যেকের প্রেমের চাহিদা বিভিন্ন রকমের হয়। কেউ খাবার দাবারের প্রেমে পড়ে যায়, কেউ ঘোরাঘুরি করবো তার প্রেমে পড়ে যায়, কেউ লেখালেখির প্রেমে পড়ে গেছে। তো প্রেম তো বিভিন্ন ধরনের হয়, একে ওই শুধুমাত্র একটা জায়গার মধ্যে বেঁধে রাখাটা আমার ঠিক পছন্দ নয়। আর আমিও অবশ্যই প্রেমে পড়েছি, প্রেমেই আছি। বধুয়ায় হল ফল করে দোলা মাটি মোর, বধুয়ার হাই সাহায়াত, বধুয়ায় হল ফল করে। সাউ বধুয়া তোলং মুই সাওয়াহ কলাতে নিয়া, সাউ বধুয়া তোলং মুই সাওয়াহ কলাতে নিয়া, শাক তোলা মোর যেমন তেমন, শাক তোলা মোর, শাক তোলা মোর যেমন তেমন, পাটিয়া পাহালাই হিয়া রে দোলা মাটি মোর, বধুয়ার হাই সাহায়াত, বধুয়ায় হল ফল করে দোলা মাটি মোর, বধুয়ার হাই সাহায়াত, বধুয়ায় হল ফল করে।
जीरा दिनु मेथी दिनु दिनु लम्बाटिया जीरा दिनु मेथी दिनु दिनु लम्बाटिया एमन जलेर छोक दिनु एमन जलेर अरे एमन जलेर छोक दिनु कराई गेल पाटिया रे डोला माटी मोर बधुयार है सहाया बधुया हल पहल करे डोला माटी मोर बधुयार है सहाया बधुया हल पहल करे मसहला ना दिया तेलहानी ना करिनु मुई मसहला ना दिया मसहलार गंध गेल मसहलार अरे मसहलार गंध गेल दक्षिण पारा दिया रे डोला माटी मोर बधुयार है सहाया बधुया हल पहल करे डोला माटी मोर बधुयार है सहाया बधुया हल पहल करे जाऊ बधुया तलंग मुई सावाह कला दुनिया जाऊ बधुया तलंग मुई सावाह कला दुनिया शाक तोला मोर जेमन तेमन शाक तोला मोर हायर शाक तोला मोर जेमन तेमन पाटिया पहलाई हिया रे डोला माटी मोर बधुयार है सहाया बधुया हल पहल करे डोला माटी मोर बधुयार है सहाया बधुया हल पहल करे लोक संस्कृति लोकसंगीत लोकाचार এই জিনিসটার ভবিষ্যৎ নিয়ে আমি কখনো কিছু ভাবি না খুব সহজ বিষয় কারণ আমি একটাই বলি কারণ আমি যখন জন্মগ্রহণ করিনি তখন এই জিনিসটা ছিল আমার পিতৃদেব আমার বাবা যখন জন্মগ্রহণ করেননি তখন এই জিনিসটা ছিল আমার ঠাকুরদা যখন জন্মগ্রহণ করেননি তখন এই জিনিসটা ছিল এবং তারও কয়েকশো বছর কয়েক হাজার বছর আগেও কিন্তু এই গান ছিল এই লোক সংস্কৃতি এই লোকাচার এই লোকগান এটা কিন্তু ছিল বাংলার সুতরাং আমি সেই জনের ভবিষ্যৎ নিয়ে কিছু ভাবি না কারণ আমি জানি এই জিনিসটা থাকবেই আমরা যে যাই করি না কেন যাই হয়ে যাক না কেন পৃথিবীর কিন্তু লোকগান লোক সংস্কৃতি লোকাচার এটা কিন্তু থেকেই যাবে যেটা হবে সেটা হলো এর পরিবর্তন হবে কিছু আমাদের এই গ্রাম বাংলার বুকে যত গ্রামীণ শিল্পীরা রয়েছেন লোকশিল্পীরা রয়েছেন বা গ্রাম বাংলার যত মানুষ রয়েছেন আমি মনে করি গ্রাম বাংলার প্রত্যেকটা মানুষই আমার গুরু তবু কিছু মানুষ রয়েছেন যারা খুব কাছের মানুষ খুব কাছের থেকে তাদেরকে দেখেছি তাদের কাছে শিখছি এখনো পর্যন্ত এবং তাদের নাম না বললেই নয় অবশ্যই বৈদ্যনাথ ব্যানার্জি তার কাছে একদম শুরু হয়েছিল আমার হাতে খড়ি বাংলার লোকগানের সেই মিষ্টি দাদু তার কাছে আমার প্রথম গম্ভীরা গান শেখা তারপরেই রয়েছেন আমাদের সেই গ্রামেরই মিহির গোস্বামী তারপর রয়েছেন আমার জ্যাঠা ডক্টর আর্য চৌধুরী
গঙ্গা মহানন্দা কালিন্দী বিধৌত মালদা গৌড়ীয় বঙ্গ। সেই গৌড়ীয় বঙ্গের ধুলায় একটি অসাধারণ প্রতিভা জন্মেছিল 1994 সালের 17ই জুন। তখন সে খেলতো, বেড়াতো, দৌড়তো মালদা জেলার চাঁচল গ্রামে। আমি ঋষির গান শুনে, আমি অনেক গান শুনেছি, ঋষি আমার কাছে আসে, আমি অনেক গান ঋষিকে দিয়েছি এবং ঋষি সেই গানগুলো গায় এবং আমার চেয়েও ভালো গায়, অনেকের থেকেই ভালো গায়। এবং আমার একটা কথা হচ্ছে, ঋষি এই বাংলায় যেমন অন্যান্য শিল্পীরা বাংলার লোকসঙ্গীত গান সেই তার গণ্ডির মধ্যে তিনি নিজেকে বদ্ধ করে রাখেনি। ও গম্ভীরাও যেমন গাইতে পারে, চটকা গায়, ঝুমুর গায়, আলকাপ গায়, তারপরে লাগনি গান গায়, তারপরে এই লাগনি গান গায় এই খোট্টাদের গাওয়া বাংলার মানিকচকের যেটাকে বলে হচ্ছে ডমনি গান, ডমনি গানও খুব ভালো গায়। তো মালদা জেলা ছাড়াও ও বিভিন্ন জেলার গান ও তুলেছে, শিখেছে, গেয়েছে এবং কালেক্ট করেছে এবং আমি ওকে অনেক সংগ্রহ দিয়েছি। সেই সংগ্রহগুলোকে ও কিন্তু সম্মানিত করেছে গেয়ে। রয়েছেন পুরবী পিসি, আমার বড্ড আদরের পিসি। ঋষির সঙ্গে গ্রামীণ লোকজীবনের একটি যোগ আছে। ও গ্রাম বাংলায় বেড়ে উঠেছে, মালদা ওর পিতৃভূমি। সেই গ্রামীণ জীবন এবং গ্রামীণ সংস্কৃতির মধ্যে বেড়ে উঠেছে বলে যেই লোকসঙ্গীতের প্রতি ওর ভালোবাসা, যেই লোকসঙ্গীতকে নিয়ে ওর জীবনে চলা, সেটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। লোকসঙ্গীত গ্রামীণ মানুষের জীবনের ধারাভাষ্য, তাদের শ্রমজীবনের ইতিহাস, তাদের সুখ দুঃখের কথা বলে। ঋষি যেহেতু সেখান থেকে উঠে এসেছে, সুতরাং তাদের সঙ্গে প্রতি মুহূর্তে চলা, তাদের সঙ্গে প্রতি মুহূর্তে মেলামেশার জন্য ঋষির গানে সেই লৌকিক জীবনকে আমরা পাই। এবং সবচেয়ে যেটা বড় ঋষির গানে দেখি, সেটা হচ্ছে ওই টিম্বার, উচ্চারণ এবং লোকবাদ্যের প্রতি ওর যে একটা আকর্ষণ। এই পর্যন্ত কোনো অনুষ্ঠান দেখিনি যেটা লোকবাদ্য, এই ঢোল, মাদল, খোল, সারিন্দা বা দোতারা, এগুলোর বাইরে অন্য কোনো বাদ্যযন্ত্র ব্যবহার করে। এবং ওর জীবনটাও খুব খোলামেলা, সরল। আমার সাথে ওর একটা স্নেহের সম্পর্ক, আমার পুত্রবৎ। আমার প্রতিটা মানুষকে বড্ড কাছের মনে হয়। আমার তো রাস্তাঘাটেও যখন আমি বেরোই, আমি মনে করি না যে কেউ অচেনা। এটা আমার বাবার কাছ থেকে শেখা অবশ্য। তিনি আমাকে খুব বলতেন যে জগতের কেউ অচেনা হয় না। তুমি রাস্তাঘাটে বেরিয়ে দেখো, পথে নেমে দেখো, প্রত্যেককে তোমার চেনা মনে হবে। প্রত্যেকের সাথে কথা বলে দেখবে, প্রত্যেকের সম্পর্কে তুমি জানো, কিছু না কিছু শুনেছো আগে। তা আমিও সেটাই মনে করি যে আমার কাছের মানুষ বলতে প্রত্যেকেই বড় কাছের, কিন্তু যাদের নাম আমার বলা উচিত, অবশ্য সে নামের লিস্টটাও অনেক বড়। আমি এখন বলা শুরু করলে অনেকের নাম বলতে হবে। তবে আমি আগে বলি যে আমাদের পরিবারের ক্ষেত্রে আমার প্রত্যেকে বড্ড প্রিয়, প্রত্যেকে বড্ড কাছের। কিন্তু আমার সবচাইতে বেশি সময় কাটানো হয় হয়তো আমার ভাইয়ের সাথে। আমার ভাইয়ের সাথে সবচাইতে বেশি সময় আমার কাটানো হয়। আর বাদ বাকি আমার কাছের মানুষ বলতে হচ্ছে আমার দল, আমাদের দল। আমাদের দল লোকগানের দল। আমরা দীর্ঘ 5-6 বছরের পথ চলার পথে এখনো আছি, আরও দীর্ঘদিন হয়তো পথ চলবো। আমরা খুব মজা করে লোকগান মহড়া করে চলি এবং বিভিন্ন অনুষ্ঠানে আমরা যাই। আমরা চেষ্টা করি লোকগানের যে ধারা, সেটাকে ধরে রাখার জন্য। অরিজিনালি যেটা লোকগানের যে সম্ভার, যে ভাণ্ডার, আমাদের দলে যে মূল গায়ক ঋষি চক্রবর্তী, তার অনেক প্রচেষ্টা, তার অনেক পরিশ্রম আছে এর মধ্যে। সে যেমনভাবে লোকগানটাকে ধরে নিতে চেষ্টা করে যে কীভাবে অরিজিনালিটি রাখা যায়, তার সঙ্গে আমরাও প্রত্যেক 5-6 জন সহযোগী শিল্পী আছি। আমরা খুব মজা করে, খুব অনেস্টি, একদম ফ্যামিলির মতন করে আমরা এই গানের সঙ্গে সঙ্গত করে থাকি। এবং 6 বছর হয়ে গেল, 7 বছর গেল, আমরা পরিবারের মতন একটা।
এবং আমাদের মধ্যে প্রত্যেকে খুব অনিষ্টভাবে সহযোগিতা করে থাকে। যেমন আমরা আরও দুজন আমাদের ছিল, সে আর অনেক দূরে থাকে বলে আসতে পারিনি। আমরা প্রতিদিন আমরা কিছু না কিছু নতুন নতুন গানের সৃষ্টি করি, নতুন নতুন গান আমরা বিভিন্ন জেলা থেকে কালেকশন করে আমরা অরিজিনালটাকে বজায় রাখি এবং আমরা অরিজিনাল বাদ্যযন্ত্র ব্যবহার করি, দোতারা, ঢোল, যে লোকগানের সঙ্গে যে কোনো যায় আর কি। চেষ্টা করি যে আমরা লোকগানের মতন করে লোকসঙ্গীত, সে সঙ্গীতের মতন করে থাকে, সেটাই আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আগামী দিনে চেষ্টা চালিয়ে যাব। এবং আমাদের প্রত্যেকে একটা পরিবার, আমরা 5-6 জন মিলেন। এবং ঋষিও খুব ভালো ছেলে, সে নিজেকে খুব শিল্পী বলে মনে করে না, সে মনে করে লোকগানটাকে আমার তুলে রাখতে হবে, মানুষের কাছে যত ভালোভাবে অরিজিনাল লোকসঙ্গীতটা পৌঁছে দেওয়া যাবে তত সেও শান্তি পাবে, আমরাও সেই লোকবাদ দায়বদ্ধতা থেকে আমরা মুক্ত হব, যাতে আমাদের লোকসঙ্গীতের ক্ষেত্রে আমাদের কোনো যেন নেগেটিভ কিছু না হয়। আমরা চেষ্টা করি ভালো লোকসঙ্গীত, ভালো গান, ভালো সুর লোকের কাছে পৌঁছে দিতে। যার জন্য আমরা সবাই মিলে এখনও পর্যন্ত 6 বছর আছি, আগামী হয়তো অনেক বছর আমরা থাকবো, এইভাবেই থাকবো এবং এই মহড়ার মতন করেই থাকবো। যেমন করে দেখছেন আমরা এখানে মুড়ি, চানাচুর, এয়ারকি, ফ্যামিলি বা এয়ারকি মেরে আমরা খুব ভালোভাবে গান বাজনা করে এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছি। আমরা আগামী দিনে প্রোগ্রাম অনুষ্ঠানগুলো করি, সেগুলো খুব আমরা আনন্দ সহিত অনুষ্ঠানগুলো করি। নূপুর বিশ্বাস, নূপুর কাকু আমাদের, তিনি বড্ড কাছের, আমার প্রিয় মানুষ। আজকে ঋষি যে একটা জার্নি শুরু করেছে, এই প্রজন্মের একজন শিল্পী যখন বাংলা লোকাঙ্গিকের বিভিন্ন ধারাকে নিয়ে সে কাজ করতে চায়, তখন আমাদের মতন যারা আগের জন্মটা দেখেছি তাদের কাছে আনন্দের বিষয় এইটা যে অথেন্টিক্সের প্রশ্নটা এখন আসে, সেই অথেন্টিক্সটাকে রেখে ও যে কাজটা করছে, আমার মতো লোক আশাবাদী আগামী দিনে এটা সারা ভারতবর্ষে, সারা পশ্চিমবাংলার ক্ষেত্রে যারা লোকায়ত চর্চা করে, লোকায়ত গান, লোকায়ত সংস্কৃতি চর্চা করে, তাদের একটা আশা আলো দেখাবে। রঘুদা রয়েছে, রঘুদা আমার বড্ড কাছের একজন মানুষ। ডক্টর দেবব্রত সেন, তিনি আমার বড্ড কাছের মানুষ। আসলে এই লিস্টটা অনেক বড়, আমি কাকে বাদ দিয়ে কার নাম বলবো। আমার মনে হয় এই মুহূর্তে এটা বলা ভালো যে আমার সঙ্গে যতজনের আলাপ হয়েছে প্রত্যেকে আমার বড্ড কাছের মানুষ, বড্ড প্রিয় মানুষ, আমি কাউকে হারাতে চাই না। ছোটবেলা থেকে একটা অভিমান ছিল, বলুন তো কি? দিদি ছিল, কিন্তু বাবা মার এক ছেলে হিসেবে ভাইয়ের অভাবটা ছোট থেকে কিন্তু অনেক বেশি ফিল করতাম। মনে হতো সব বন্ধুদের একটা ভাই আছে, আমার যদি একটা ভাই থাকতো কত মজা হতো, কত আনন্দ হতো, কত কিছু শেয়ার করতে পারতাম। একটু রাগ ছিল যে আমার কেন একটাও ভাই নেই। কিন্তু একটা ব্যাপারে আমি গডের কাছে খুব থ্যাঙ্কফুল, দেরিতে হলেও আমি একটা আমার ভীষণ 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 আদরের ভাই গিফট পেয়ে গেছি। সে ভাইটাকে আমি কতটা ভালোবাসি আমি জানি, আর সেই ভাইটা জানে। আলাপ হলো হঠাৎই একটা ইভেন্টে, আর আলাপ হওয়ার সাথে সাথে কেন জানি না মনে হলো একদম এটা সেই ভাই যাকে প্রচুর ভালোবেসে বুকের মাঝখানে জড়িয়ে ধরা যায়। মনে হয় একদম আত্মার আত্মীয়, ভীষণ মনের কাছে। সেই সারেগামাপার মহামঞ্চে জড়িয়ে ধরলাম আবার সেই ভাইটাকে, ভালোবেসে একটা হারমোনিয়াম তার হাতে তুলে দিয়েছিলাম। ওই দিনটা আমার কাছে খুব স্মরণীয়। বলাকাদি, উনিও আমার বড্ড আদরের, আমার দিদি। তো তিনি খুব ভালো গান গান, খুব ভালো লোকগান তিনি করেন নিজেও। বাঁকুড়ায় তার বাড়ি, ঝুমুর গান খুব ভালো করেন, বাউল গানও খুব ফাটিয়ে করেন আর কি, খুব দারুণ করেন। আমার খুব ভালো লাগে তার গান শুনতে। গান বাজনা করতে হলে আমার মনে হয় যে ভালো মনের মানুষ হওয়াটা খুব দরকার। আমার দেখা বা আমার জানা যে সকল মানুষজনদেরকে আমি দেখেছি বা যাদের সাথে মিশেছি, এরকম অনেক মানুষকে দেখেছি যে মনের দিক দিয়ে যারা খুব ঠিকঠাক ভালো মানুষ, তারাই মনে হয় বড় শিল্পী হতে পারে বা বড় মানুষ হতে পারে। ঋষি বলতেই
আজকে কিন্তু শুধু আমাদের এই কলকাতা বা বাংলা নয়, এই কলকাতা বা বাংলার বাইরেরও যে কোনো রাজ্যে ঋষির কিন্তু আজকে আলাদা একটা পরিচিতি। ঋষি কিন্তু হচ্ছে তাদের মধ্যে একজন যে যাকে মানুষ প্রচন্ডভাবে শুধু গান বাজনা দিয়ে নয়, সব দিক থেকে ঋষির নামটা এতটাই পপুলার, এতটাই মানুষ ওকে ভালোবাসে, মানে প্রত্যেকের মন জয় করার জন্য ওর জায়গাটা যেন অন্যরকম ভাবে মানুষের কাছে পৌঁছে গেছে। বুক ভরা ভালোবাসা, অনেক আশীর্বাদ, অনেক শুভেচ্ছা রইল। এগিয়ে যাও ভাই তুমি। তোমার এগিয়ে যাওয়াতে প্রত্যেকটা মুহূর্তে দাদা হিসেবে গর্ববোধ করব আমি, আর তোমার পাশে জানবে রয়েছে আপামর বাঙালি। এটাই বলবো যে ও খুব ভালো গান বাজনা করে, মানুষ ওকে নিয়েছে, আপনারা সবাই ওকে খুব সাপোর্ট করুন, খুব আশীর্বাদ করুন যাতে ও অনেক বড় হয়। আর লোকসঙ্গীতের মানে একটা নাম যেন, ঋষির নামটা যেন এমন ভাবে মানুষের কাছে পৌঁছে যায়, লোকসঙ্গীত বলতেই যেন মানুষ ঋষির মুখটা আগে মনে পড়ে, সেটা আমার দিদি হিসেবে খুব একটা বড় চাওয়া। আর অবশ্যই বলতে হয় দোহারের কথা, কালিকাদাদের কথা, রাজীবদার কথা, মৃগদা, অমিতদা, প্রত্যেকে, ঋত্বিকদা, নিরঞ্জন জ্যাঠা, সৌম্যদা, সত্যজিৎ দা, দোহারের প্রত্যেকটি সদস্য প্রত্যেকে আমার বড্ড প্রিয়, বড্ড আদরের। আমার খুব ভালো লাগে, কারণ তাদের কাছ থেকেও আমি প্রত্যেক দিন প্রতি মুহূর্তে কিছু না কিছু শিখি, নতুন কথা জানি, নতুন অভিজ্ঞতা হয়। তাদের সঙ্গে যতটুকু সময় আমি কাটাতে পারি অনেক কিছু জানতে পারি, এবং তাদেরও যে একটা স্ট্রাগল রয়েছে সেটাও আমাকে বড় অনুপ্রেরণা দেয় নতুন কাজ করার, নতুন কাজ আরো বেশি করে করবার। আর রয়েছেন অবশ্যই, যার নাম বলবো, তিনি হলেন শিবাশিস দা, শিবাশিস দণ্ড। তিনি গীতিকার, তিনি কবিতা লেখেন, গান লেখেন, গল্প লেখেন, প্রচুর লেখালেখি করেন, এবং সবচাইতে মজাদার বিষয় যে তিনি আমাদের আড্ডার একটা অঙ্গ। আমরা মাঝে মধ্যে সময় পেলে একটু আড্ডা দিতে বসি পূরবী বিশের বাড়িতেই, তো সেই আড্ডাটার তিনি কিন্তু একটা বিশেষ অঙ্গ। তিনি ছাড়া আমাদের আড্ডা কখনো কিন্তু জমে না, কারণ তিনি যে কথাগুলো বলেন, সুরে সুরে কথা বলেন, ছন্দ করে কথা বলেন, এটা আমাদের বড্ড প্রিয়, আমার বড্ড কাছের মানুষ। তার কাছ থেকে প্রচুর জানার রয়েছে আমাদের। ঋষির সাথে আমার পরিচয় প্রায় 8-10 বছর তো হবেই মনে হয়। ও তখন একদমই নতুন একটি ছেলে, আর ওর মুখে একটা অসাধারণ হাসি, মানে আমার তো মনে হয় যে এইরকম একটা হাসি জন্মসূত্রে পাওয়া এটা বিশাল একটা ভাগ্যের ব্যাপার, কারণ পরবর্তীকালে এই হাসিটাই যেন জীবনে একটা লাইসেন্স হয়ে ওঠে, সেটা ঋষিকে দেখে বোঝা যায়। ফার্স্ট লুকেই ভালোবেসে ফেলা যায়, ভালো লেগে যায় এমন একটি ছেলে। আর আমার মনে হয় ওর সাথে এই দীর্ঘদিন ধরে গান বাজনাকে কেন্দ্র করে চলতে চলতে একটা জিনিস ওকে দেখে আমার মনে হয়েছে যে ঋষি মানে যেন একটা উৎসব, একটা চলমান উৎসব। অর্থাৎ ও যেখানেই যাক, একটা ঘরোয়া আড্ডাতেই যাক, কি কারোর সাথে একটা সৌজন্যমূলক সাক্ষাৎকার হলো, কি কোনো মঞ্চে বা কোনো টিভি প্রোগ্রামে, ও যখন যেখানে দাঁড়ায় যেন তখন থেকে একটা উৎসব শুরু হয়ে যায়। ছিটকে ছিটকে পড়বে, ওগুলোই আমাদের হ্যাঁ, আচ্ছা তাহলে তুমি দিতেই বাধা আছে। আমি তো বিয়ের জন্য বলবো বাই যাইছেন ধারে ধারে তে বাই যাইছেন ধারে ধারে সাহানাই সরু বালি কালায়ো, সাহানাই সরু বালি কালায়ো, নদিয়া মুই চলিয়া দাও, পুরিয়া মুই চলিয়া দাও, দহয়ার বাবার হাতেও, দহয়ার রাজা হাতেও, বাই যাইছেন ধারে ধারে বাই যাইছেন ধারে ধারে।
আমার প্রচুর ধরনের কাজ বড্ড প্রিয়। শুধু যে গানটা বড্ড প্রিয়, খুব কাছের, সেটা নয়। গান আমার সত্যি খুব ভালো লাগে, কিন্তু এছাড়াও বহু জিনিস রয়েছে যেগুলো আমার করবার প্রচুর ইচ্ছেও রয়েছে আগামী দিনে। তবে যেগুলো করেছি বা যেগুলো করতে ভালোবাসি সেগুলো হলো ঘুরে বেড়ানো। 1 নম্বরে ঘুরে বেড়ানো, অনেক দূর চলে যাওয়া, নিরুদ্দেশ হয়ে যাওয়া, আরামসে দিন কাটানো, যেটাকে বলে একদম সবার চাইতে একটু আলাদা হয়ে। আরো বিভিন্ন জিনিস রয়েছে যেগুলো আমি ভবিষ্যতে করতে চাই। যেমন একটা হলো স্কাই ডাইভিং, যেটা আমার প্রচুর শখ রয়েছে, জীবনে একবার অন্তত আমাকে করতে হবে। আর স্কুবা ডাইভিং, সেটাও আমাকে জীবনে একবার অন্তত করতে হবে। বানজি জাম্পিং, যেটা আমার করার প্রচুর শখ রয়েছে। তা আমি দেখি যতটা সম্ভব। এক জীবনে আমরা বলি যে সবটা কখনোই সম্ভব নয়, 100% কখনো কোনো কিছু পাওয়া যায় না। আমিও আমার জীবনে আমি জানি অনেক কিছু পাবো না, তো সেটাকে বাদের তালিকায় রেখেই যতটা আনন্দে থাকা যায় আমি সবসময় আনন্দে থাকি। আমি তো এমনিতেই বড্ড ঘুরতে ভালোবাসি। আমি যেটা বললাম যে ঘুরে বেড়ানোটা আমার একটা বিরাট বড় শখ। এখন পর্যন্ত আমার ভারতবর্ষকে ঠিকঠাকভাবে চেনা হয়নি। আমি এটা চাই, মনে প্রাণে খুব চাই যে আমি আমার দেশকে খুব ভালোভাবে চিনি, খুব ভালোভাবে জানি। দেশের প্রত্যেকটা কোণে, প্রত্যেকটা জায়গায় যাতে আমি যেতে পারি, ঘুরে আসতে পারি এবং সেখানে গান গেয়ে আসতে পারি, এটা আমার বিরাট বড় একটা শখ। আমার দেশ ভারতবর্ষ ব্যতীত যে জায়গাটা আমার বড্ড প্রিয়, বড্ড কাছের, এবং যেখানে যেতে আমার সবসময় মন চায় এবং আমি পারলে ওখানে থেকে যাই, সেটা হলো বাংলাদেশ। কারণ সেটার সঙ্গে আমার নারীর যোগসূত্র রয়েছে। আমি বাংলার ছেলে, বাংলায় বেড়ে ওঠা ছেলে, বাংলায় গান গাই, বাংলায় কথা বলি। সুতরাং বাংলার সঙ্গে আমার একটা খুব নিবিড় সম্পর্ক রয়েছে। তো সেই কারণে আমার বাংলাদেশ বড্ড প্রিয় এবং বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের গান, বাংলাদেশের মানুষের দর্শন, এটা আমার বড্ড প্রিয়। সেই কারণে আমার সবসময় মন চায় যে আমি যেমন ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, বিভিন্ন কোণে যেমন ঘুরে বেড়াবো গান নিয়ে, ঠিক তেমনই আমি বাংলাদেশেরও বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো আমাদের বাংলা গান নিয়ে, বাংলা লোকগান নিয়ে। আমাদের এই লোকগানের, লোকসঙ্গীতের, পল্লীগীতির, এক কথায় বলা চলে কর্মসঙ্গীতের, পল্লীগীতির, গ্রাম্য সঙ্গীতের আমার মনে হয় না কোনো ঘরানা হয়। অর্থাৎ যে আমি এই ঘরানা থেকে বেরিয়ে এসেছি, এই ঘরানা থেকে আমি গান শিখেছি, সেই কারণে আমার স্টাইলটা এরকম, মানে এই ধরনের কথাগুলো আমার ঠিক পছন্দও নয়। আর আমি ঠিক বিশ্বাস করে উঠতে পারি না এই শব্দটাতে যে লোকসঙ্গীতের ঘরানা। কারণ আমার মনে হয় যে এটা তো আমাদের গ্রাম বাংলার একটা স্বতঃস্ফূর্ত আর কি প্রতিচ্ছবি আমরা পাই এই লোকগানের মধ্যে দিয়ে। আমাদের গ্রামের মানুষের কর্মের যে শ্রমকে লাঘব করবার জন্য যে গান, সেখান থেকে উঠে এসেছে আমাদের বাংলা লোকগান। ধান বাইতে বাইতে, নৌকা বাইচ করতে করতে, তো সেটা আমাদের বাংলার লোকগান। আমার জীবনের 3টে বড় স্বপ্ন রয়েছে, যেগুলো আমি চাই অবশ্যই সফল হোক, আমি এটা দেখে যেতে চাই। তো সেরকম প্রথম যেটার কথা বলবো সেটা হলো অবশ্যই আমাদের গ্রাম বাংলার লোকগান নিয়ে। যে আমরা এই মুহূর্তে কিন্তু প্রত্যেকে একটি নাগরিক জীবনযাপন করছি এবং আমিও আগে গ্রামে ছিলাম, এখন আর নেই। কর্মসূত্রে এখন আমি নিজেও কলকাতা শহরে থাকি। কলকাতা শহরের ছোঁয়া আমার গায়েও পড়েছে, অবশ্যই এটা পড়তে বাধ্য। আমার একটা ছোট্ট বক্তব্য রয়েছে, সেটা হলো যে এই নাগরিকতার প্রভাব যাতে আমরা এই মুহূর্তে যারা লোকগান গাইছি বা চর্চা করছি তাদের গানের মধ্যে না পড়ে। অর্থাৎ আমরা যাতে সেই লোকবাদ্যকে নিয়ে আমরা গান গাইতে পারি এবং সেই গ্রামীণ মানুষের যে গ্রামীণ চিন্তাধারা, সেইটাকে নিয়ে, সেই যোগসূত্রকে নিয়ে, সেই সুরকে নিয়ে যাতে আমরা চর্চাটা করতে পারি, যাতে নাগরিক কোনো যন্ত্র
বা নাগরিক কোনো সুরের প্রভাব আমাদের গ্রাম বাংলার এই গানগুলোর মধ্যে না পড়ে। আমরা সেই গ্রামীণ সূত্রকে বুকে আঁকড়ে ধরে আমরা গ্রাম বাংলার গান গাইব, এটা আমার প্রথম স্বপ্ন। দ্বিতীয় আমার যে বিরাট বড় স্বপ্ন হলো সেটা হলো যে আমাদের এই গ্রাম বাংলার গানকে, বাংলার লোকগানকে পৃথিবীর আনাচে কোনাচে পৌঁছে দেওয়া। এবং আমি এটা খুব চাই, আমি জানি না হবে কিনা, আমি চাই যে একদিন এরম আসবে যেদিন বাংলা লোকসঙ্গীত পৃথিবীর সমস্ত লোক অন্তত একটা করে গান গাইবে, তার যে গানটাই পছন্দ হোক না কেন সে একটা বাংলার লোকগান গাইবে। এই দিনটা আমার বড্ড মনে হয় যে এটা আমি দেখে যেতে চাই, যে তারা প্রত্যেকে বাংলা গান গাইছে, বাংলার লোকগান গাইছে, এটা আমি দেখে যেতে চাই। আর তৃতীয় একটা স্বপ্ন হলো যে আমাদের বাংলা থেকে, আমাদের গ্রামীণ বাংলা থেকে কোনো শিল্পী, কোনো লোকশিল্পী তারা গ্র্যামি অ্যাওয়ার্ড পায়। এইটা আমার একটা বিরাট বড় স্বপ্ন। এটা মনে করা হয় যে গ্র্যামি সর্বোচ্চ বড় সম্মান, আমাদের বিশ্বের সবচেয়ে বড় সম্মান আমাদের সঙ্গীত জীবনে। তা আমি এটা চাই যে আমাদের গ্রাম বাংলার কোনো শিল্পী, গ্রামীণ শিল্পী, লোকশিল্পী, সে যাতে গ্র্যামি পায়, এটা আমার একটা বিরাট বড় স্বপ্ন।